উন্নয়ন বলে কিছু হয়নি। বিজেপি প্রার্থী মাত্র 623 সামথিং ভোটে এখানে পরাজিত হয়েছিলেন। ওনাকে হারানো হয়েছে। 170 থেকে 175 বিধায়ক নিয়ে আগামী দিনে বিধানসভা গঠন করতে চলেছে। আজ আমরা এসেছি দাঁতন বিধানসভা কেন্দ্রে। কেন এসেছি সেটা এই পডকাস্ট যত এগোবে আপনারা জানতে পারবেন। আমার সঙ্গে রয়েছেন আজকে দাঁতন বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অজিত জানা। তার পরিচয় আপনারা জানতে পারবেন যত পডকাস্ট শুরু হবে। এবং দাঁতনের কি কি সমস্যা আছে, তিনি প্রার্থী হয়েছেন, নিশ্চয়ই তার মনে অনেক ভাবনা আছে এই এলাকার উন্নয়ন করবেন কিভাবে। প্রথমেই জানতে চাইব যে আপনার এলাকায় এত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব এবং এখানকার যিনি প্রার্থী আছেন তৃণমূল কংগ্রেস এতদিন করেছেন, কিন্তু আমরা আসতে গিয়ে দেখলাম যে এখানে রাস্তা ভালো নেই, এখানে ড্রেনেজ সিস্টেম খুব খারাপ। এটা তো আমাদের বাইরে থেকে এসেছি, আমাদের চোখে পড়েছে, কিন্তু আপনি এখানে বড় হয়েছেন, আপনি এখানকার ভূমিপুত্র, আপনি কি কি সমস্যা দেখেছেন? আপনাকে ছোট একটা ঘটনা বলে বা একটা উদাহরণ দিয়ে আপনাকে আমি বোঝাচ্ছি এই বিষয়টা। আপনি আমার বাড়ির বাইরে বেরোবেন কখনো, দেখবেন যে রাস্তাটা কাঁচা রাস্তা আছে। তার কারণ হচ্ছে আমি বিজেপি করি বলে গ্রামের বাকি রাস্তা সব পাকা হয়ে গেছে। এমনকি তৃণমূলের নেতারা যেখানে বাস করে তাদের শ্মশান ঘাট পর্যন্ত যাওয়ার জন্য রাস্তাটা পাকা হয়েছে, মৃত্যু হওয়ার পরে তারা যেন আরামে ওখান থেকে পৌঁছতে পারে। আর যারা আমরা জীবিত আছি, যেহেতু বিজেপি করি, সেই জন্য ওই গ্রামের রাস্তাটা আমাদের সামনে রাস্তা হয়নি। এই ধরনের মনোভাব নিয়ে তারা এখন উন্নতি করছে। দ্বিতীয়ত, এখানে কোনো রাস্তা কোনো প্রকারের কোনো উন্নয়ন হয়নি। রাস্তার উন্নয়ন নেই, আলোর ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, অর্থনৈতিক উন্নয়ন কিছু নেই। চাষাবাদ, যে পারম্পরিক যে চাষাবাদ যেটা সে হতো, তার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে আজকে অনেক কিছু ফলন বাড়ানো যেতে পারে, তার ব্যবস্থা নেই। আর বাকি কর্মসংস্থান তো নেই, ওটা তো সমস্ত পরিযায়ী শ্রমিকরা আজকে লাখো লাখো পরিযায়ী শ্রমিক আমাদের পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছে, কেরলে কাজ করছে, হায়দ্রাবাদে কাজ করছে, ব্যাঙ্গালোরে কাজ করছে, দিল্লিতে কাজ করছে, আহমেদাবাদে কাজ করছে, আর বোম্বেতে কাজ করছে। সেটা তো আমরা রোজই পড়ছি আমরা। সেই জন্য উন্নয়ন বলে কিছু হয়নি। আর যেটুকু উন্নয়ন হয়েছে সেটা আমি সব জায়গায় যেটা বলে থাকি, তৃণমূলের কিছু নেতা নেত্রী উন্নয়ন হয়েছে, যারা অঞ্চল প্রধান হয়েছেন বা কোনো স্থানীয় ব্লকের যারা সভাপতি আছেন, তাদের অনেকটা উন্নতি হয়েছে। বড় ঘর বাড়ি হয়েছে, বড় বড় গাড়ি হয়েছে। আগে সেন্ডো পরে গেঞ্জি পরে ঘুরে বেড়াতেন, হাফ প্যান্ট করে ঘুরে বেড়াতেন, কখনো বিড়ি খেতেন, চেয়ে চেয়ে বিড়ি খেতেন, কিন্তু এখন ওই ব্র্যান্ডেড সিগারেট খান, বড় গাড়ি করে ঘুরে বেড়ান, বেশ অট্টালিকা ভালো বাড়ি হয়েছে, জমি জমা কেনা হয়েছে, আর বেশ ওনাদের ছেলেমেয়েরা খুব ভালো জায়গায় আছে। এটা উন্নতি হয়েছে। আর সেটা স্বাভাবিক হয়েছে এই কারণে কি, ওনাদের যে আদর্শ, যে পিসিমার ভাইপো, সে ওনাদের আদর্শ, তো সেটাই হয়েছে। তো সেইভাবে উন্নতি হয়েছে। বাস্তবিক পক্ষে কোনো উন্নয়ন হয়। আমি যখন আপনার প্রচারে ছিলাম তখন দেখলাম যথেষ্ট ভালো সাড়া, কিন্তু যখন তথ্য ঘাটছিলাম, যখন আমি এখানে আসছিলাম, দেখলাম যে বিজেপি প্রার্থী মাত্র 623 সামথিং ভোটে এখানে পরাজিত হয়েছিলেন। এবং মানুষের যা সাড়া, তাতে মনে হচ্ছে যে এবারের আপনার মার্জিন তো অনেক বেশি হওয়ার কথা। আপনি কত আশা করছেন? আপনি ঠিকই বলেছেন। গতবারে যে 623 ভোটে আমাদের প্রার্থী যিনি ছিলেন শক্তিপদ নায়ক, উনি হেরে গেছেন। আর আমি বলবো ওনাকে হারানো হয়েছে। কারণ ওই সময় পরিবেশ এমন করে করা হয়েছিল যেটা হারানো হয়েছে, উনি হেরে যাননি। কারণ গতবারেও আমি 21-এ নির্বাচনে আমি প্রার্থীর তালিকায় ছিলাম, যে কোনো কারণে হোক আমার হয়নি, উনি পেয়েছিলেন। কিন্তু আমি পুরোপুরি ওই ইলেকশনটা আমি ছিলাম, পরিচালনার মধ্যে ছিলাম, আর আমি প্রচারেও ছিলাম। তখন দেখেছিলাম মানুষের উচ্ছ্বাস যতখানি ছিল, এবারে কিন্তু সেই উচ্ছ্বাসটা অনেক গুণ বেশি। মানে মানুষ এখন, বিশেষ করে মহিলারা বেরিয়ে আসছেন, আমাকে আশীর্বাদ দিচ্ছেন, আমাকে আরতিও করছেন, আমাকে সম্বোধনা দিচ্ছেন। তো এই মহিলাদের মধ্যে একটা যে ওই উৎসাহ আছে, এটা পরিবর্তন চাই। অনেক দিন ধরে একটা যন্ত্রণা ভুগছেন, ছেলে বা স্বামী বা ভাই একদম পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে থাকছে, আর এরা এখানে একা থাকছেন। যেটা কোথাও না কোথাও মনের কোণের একটা আছে, ভাই 1,500 টাকা আজকে দিনে ওই যে আপনার লক্ষ্মী ভাণ্ডার, তাতে কিছু হওয়ার কথা নেই। তো এটার এখন ওটা ওই ভুলি যেটা ছিল, যেটা ললিপপ, সে ললিপপের আর ভুলছেন না মহিলারা। তারা বেরিয়ে এসছেন, তারা এবারে পরিবর্তন চাইছেন। আমার মনে হয় এবারে পরিবর্তন অবশ্যম্ভাবী। আর বিজেপি বেশ ভালো সংখ্যায়, আপনার 100, আমার যেটা অনুমান 170 থেকে 175 বিধায়ক নিয়ে আগামী দিনে বিধানসভা গঠন করতে চলেছে। দর্শক, আপনাদের শোনাবো আমি যখন এখানে এসেছিলাম অজিতবাবুর প্রচারে, তখন এখানকার মানুষরা কি বলছেন। এমনকি বামপন্থী যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা এখানকার সিপিআই এর কর্মী, সিপিআইএম এর কর্মী,
তারা পর্যন্ত বলছেন যে না, এবার আর আমরা ভোট নষ্ট করব। কয়েকজন এখানকার স্থানীয় বাসিন্দাদের কথা আপনাদেরকে শোনাবো। মমতাকে হারাতে গেলে বিজেপি ছাড়া বিকল্প আছে কে আর? অস্তিত্ব লড়াই এখন আমাদের সব বাংলাদেশ হয়ে যাবে তো। মোদিকে দরকার ডবল ইঞ্জিন সরকার, সোজা কথা। কি বলছেন? মোদিকে দরকার ডবল ইঞ্জিন সরকার দরকার। ওই দান খয়রাতি চলবে না। স্বাস্থ্যের জন্য আমাদের এমস যেতে হচ্ছে। তৃণমূলই হারাবে তৃণমূলকে। আমাদের এখানকার যে রিপোর্ট, নামটাম বলবো না, তৃণমূলকে হারাবে। চাইছে না যে তৃণমূল। সেই বিক্ষুব্ধ গোষ্ঠী তারাই হারাবে। তারা বিক্ষুব্ধ দীর্ঘদিন আছে, চুপচাপ বসেছিল। এবারে যা কথাবার্তা আমাদের সঙ্গে হয়, ওরা একদম বিজেপিকে ভোট দিয়ে মার্জিনটা বাড়াবে বিজেপির। আপনারা শুনলেন এখানকার স্থানীয় বাসিন্দাদের কথা, কিন্তু যিনি এখানকার প্রার্থী হয়েছেন তার মনেও তো অনেক কথা আছে। তিনিও তো এখানে প্রার্থী হয়েছেন, ভেবেছেন যে তার এলাকার জন্য কি কি করবেন। আপনি এখানে জয়ী হচ্ছেন আমরা জানি, কিন্তু জয়ী হলে আপনার প্রথম 1 বছরের জন্য কি কি কাজ থাকবে এবং 5 বছর আপনি বিধায়ক হবেন, আপনার কি কি পরিকল্পনা আছে আপনার এলাকার উন্নয়নের জন্য? খুব ভালো কথা জিজ্ঞেস করেছেন আমাকে। আমি প্রথম 1 বছর, 100 দিন, 200 দিন আর 1 বছর, আচ্ছা, এইভাবে আমি এটা পরিকল্পনা করেছি। 100 দিনের মধ্যে, সেটা আমার মানে মোটামুটি 3 মাসের মধ্যে, আমি প্রথমে রাস্তা তৈরি করব, যে রাস্তাতে মানুষ হাঁটতে পারবে, কাদা জল পায়ে তাদের ঘরে ঢুকতে না হয়। বাড়ি ছোট ছোট ছেলেমেয়েরা যারা অঙ্গনবাড়ি বা স্কুলে যেতে পারে। আজকে আমি প্রচারে ছিলাম, একজন মহিলা উনি বললেন যে দাদা আমাদের কিচ্ছু চাই না, একটা রাস্তা দিন আমাকে 4-5-10 মিনিট আমার ছেলেকে কোলে নিয়ে আমাকে ওই কাদা পায়ে দিয়ে মেন রোডে দিয়ে আসতে হয়। তার মানে আমি বুঝতে পারছি 79 বছর আমাদের স্বাধীনতা পেয়েছি, তারপরে যদি গ্রামের একটা রাস্তা না হয়, তো মিনিমাম যে পরিষেবা যেটা সেটা পর্যন্ত নেই। তার মানে উন্নয়ন কোথায় হয়েছে? সেজন্য আমি ঠিক করেছি আগে রাস্তা তৈরি করব। আর বাকি যে 100 দিন, সেটা আছে কি বাকি আপনার ইলেকট্রিসিটি, জল, আবাস যোজনা, স্বচ্ছ ভারতের অভিযানের মধ্যে শৌচালয়, যেগুলো পরিষেবা মানুষের প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন, যেমন আবাস, জল, বিদ্যুৎ আর স্বচ্ছতা, সঙ্গে সঙ্গে স্বাস্থ্য আর শিক্ষা, এইটা আমরা এই প্রথম, সেকেন্ড আর থার্ড ফেজে এটাকে করব আমরা। যে অনেকগুলো স্কুল আমি দেখেছি ভগ্ন অবস্থায় আছে, ছেলেমেয়েরা ওখানে খুব মানে আতঙ্কের মধ্যে পড়ে। আর মা বাবারা যারা অভিভাবকরা আছেন তারাও ছেলে মেয়েকে পাঠিয়ে খুব শান্তিতে থাকেন না। তো ওই সব স্কুলকে ইমিডিয়েটলি রিপেয়ার করতে হবে, নাহলে কেউ নতুন ভবন বানাতে হবে। এই বিষয়গুলো আমি আমার এলাকার মধ্যে প্রথমে ওটা দেখব, ঠিক করছি। পশ্চিমবঙ্গে রাজনীতি করা, বিশেষ করে বিরোধী রাজনীতি করা তো খুব টাফ। আমি শুনছিলাম যে আপনি আরএসএস দীর্ঘদিন করেছেন, তারপর ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, এবং যেটা শুনছিলাম এখানকার মানুষ বলছিলেন, আপনার কর্মীরাও বলছিলেন যে মিসা আইনে যখন জরুরি অবস্থা, সেই সময় আপনি নাকি গ্রেফতারও হয়েছিলেন আর কি। তো আপনার রাজনীতিতে আসা কিভাবে, এবং সেই জরুরি অবস্থার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন না যে বিজেপি জরুরি অবস্থা করেছে, কিন্তু বাস্তবে জরুরি অবস্থাটা কেমন ছিল একটু শুনতে চাই। আর বিষয়টা ছিল কি, এলাহাবাদ থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি জয়ী হয়েছিলেন, আপনার লোকসভায় সিটে জয়ী হয়েছিলেন, কিন্তু ওখানে উনি ধান্দলি করেছিলেন, কিছু অসৎ উপায় অবলম্বন করেছিলেন। তো ওনার যে বিপরীতে যিনি ছিলেন রাজনারায়ণ বসু, তখন উনি ওনার নামে কেস করেছিলেন। তো এলাহাবাদ হাইকোর্ট তখন শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে আপনার যে সদস্যপদ, লোকসভা সদস্যপদকে খারিজ করেছিল, সেটা 1975 সাল। কিন্তু ইন্দিরা গান্ধী সেই সদস্যপদকে খারিজ মেনে না নিয়ে উনি দেশে ইমার্জেন্সি ঘোষণা করলেন, আর উনি প্রধানমন্ত্রী সর্বেসর্বা রয়ে গেলেন। তো সেই সময় আমরা জনসংঘর্ষ সমিতির নাম নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবকরা যারা ছিলাম আমরা এটাকে বিরোধিতা করলাম। আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই কয়েক দফা দাবি নিয়ে যে এই ইমার্জেন্সি, এই জরুরি অবস্থা ভারতবর্ষে জরুরি নেই, সেটা আমরা সব জায়গায় জানান দিয়েছিলাম। তাতে আমাকে কি হয়েছিল, সেই সত্যাগ্রহ করেছিলাম আমরা। তখন আমি ঝাড়গ্রামে রাজ কলেজে পড়াশোনা করতাম। রাজ কলেজের যেহেতু ছিলাম, তো ঝাড়গ্রাম থেকে আমরা 4-5 জন আমাদের স্বয়ংসেবক, তো আমরা এসডিও কোর্টে গিয়ে আমরা এই সত্যাগ্রহ করেছিলাম, আমরা স্লোগান দিয়েছিলাম অ্যান্টি ইমার্জেন্সির বিরুদ্ধে। তখন তারা আমাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে ওখানে ওখানকার সাব ডিভিশন জেলে নিয়ে গিয়েছিল। তারপরে ওখান থেকে আমরা পরের দিন আমাদেরকে কোর্টে চালান করে কোর্ট থেকে সোজা আমাদেরকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিলো। আর সেটা ছিল 25শে ডিসেম্বর 1975। তারপরে 112 দিন আমি ওই জেলে ছিলাম, মেদিনীপুর সেন্ট্রাল জেলে।
তারপরে যখন ইমার্জেন্সি তখন ইলেকশন ডিক্লেয়ার হয় 77 সালে, তারপরে তার আগে আমরা বেরিয়ে এসে আমরা জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দল, সমস্ত দলকে নিয়ে তাদের সিপিএম, সিপিআই আর মানে অ্যান্টি কংগ্রেস যে দলগুলো ছিল, ভারতীয় জনতা পার্টি জনতা দল সেই সময় সব মিলে একটা দল, ভারতীয় জনতা পার্টি দল গঠন করেছিল। তার হয়ে আমি সুশীল ধারা বলে একজন গান্ধীবাদী নেতা ছিলেন তমলুক লোকসভা কনস্টিটিউন্সিতে, ওনার হয়ে কাজ করতে গেছিলাম আর উনি জয়ীও হয়েছিল, পরে করেছিলেন। তারপরে আমরা নিজেরা ফিরে এসে আমরা আমাদের কাজে লেগে গেছিলাম। তখন এই জেল যাওয়ার ব্যাপারটা এটা ছিল আমার। আর বাকি সমাজসেবা তো আমাদের সঙ্ঘের মধ্যে শেখানো হয়। এই আমাদের যে কাজই হচ্ছে শেষে আমরা যে বলি একটা প্রার্থনা বলি, ভারত মাতা কি জয়। আর এই ভারতবর্ষকে আমরা এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ দেশ বলে আমরা পরিকল্পনা করি আর দেখতে চাই আমরা, সেইটাই আমাদের আদর্শ। সেই জন্য আমাদের যে কাজ, সেবামূলক কাজ, তখনও সেই এমার্জেন্সিও তাই ছিল, যাতে ভারতবর্ষের ইমার্জেন্সি দরকার নেই, সেটাও একটা আমাদের এই যাতে দেশ থেকে চলে যায়, তার জন্য আমাকে সেবার জন্য তখন চলে যেতে হয়েছিল আমাকে। আপনি একটা এমার্জেন্সি দেখেছেন, হ্যাঁ, মিসা আইনের অনুভব আপনার হয়েছে, মেইনটেনেন্স অফ ইন্ডিয়ান সিকিউরিটি অ্যাক্ট। এখনকার যে পরিস্থিতি, আমরা ওই সময়টা দেখিনি, জন্মায়নি বলে। এখনকার আপনি তো ওই সময়টাও দেখেছেন এবং এখনো একটা অঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি অবস্থাটা দেখছেন, দুটো কেমন লাগে? কি ডিফারেন্স আছে, কি সিমিলারিটি আছে আমি জানতে চাইব। প্রচণ্ড সিমিলারিটি আছে, আমি বলবো তখন থেকে এখানে বেশি আছে। তখন ইমার্জেন্সি থাকলেও মানুষের কিছু কিছু সাধারণ মানুষের অধিকার এতখানি হরণ হয়েছিল না, যেটা ওরা কথা বলতে পারতো না। কিছু পলিটিক্যাল পার্টি যারা অ্যাক্টিভিটিস ছিল তাদেরকে প্রতি একটা রেস্ট্রিকশন ছিল, জেলে নিয়ে গিয়েছিল, যাদেরকে ইন্দিরা গান্ধী মনে করতেন যে এরা ওনাদের পক্ষে ক্ষতিকারক, কিন্তু আম পাবলিকে খুব বেশি ক্ষতি ছিল না। কিন্তু এখন যেটা আছে পশ্চিমবঙ্গে, আম পাবলিক যদি আপনি ভারতীয় জনতা পার্টি করেন তো আপনার বিরুদ্ধে 4-5টি কেস হবে, আর বিভিন্ন বড় বড় ধারাতে কেস হবে, যাতে করে আপনি একদম তৎক্ষণাৎ আপনি জামিন না পান। তো এই ধরনের গণতন্ত্রের এখানে ডেমোক্রেসি বলে নেই, গণতন্ত্র নেই। সমস্ত থানাগুলোকে আজকের দিনে তৃণমূল কংগ্রেস তার পার্টি অফিস বানিয়ে রেখেছে। আর সেই জন্য এখানকার এমার্জেন্সি থেকেও আর মোর দেন এমার্জেন্সি, দ্যাট ইজ সিচুয়েশন গোয়িং অন ইন ওয়েস্ট বেঙ্গল রাইট নাও। সো আই ক্যান সে দিস ইজ ভেরি ডেঞ্জারাস পজিশন ইন ওয়েস্ট বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন যে বিজেপি জরুরি অবস্থা করেছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা সাংবাদিক হয়েও গ্রেফতার হয়েছে, আপনারা রাজনৈতিক কর্মী হয়ে গ্রেফতার হয়েছিলেন, বরুণবাবু ঘোষ গ্রেফতার হয়েছিলেন। তো অনেকটা আমার দুটো সমান সমান লাগছে। কিন্তু তার যে কথাগুলো, তিনি এখন শুধুমাত্র রাজনৈতিক কথাবার্তা নয়, হিন্দুদের প্রতিও দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম কুকথা বলছেন। আপনার যে বিধানসভা, এখানকার মানুষ এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোকে? খুব ভালোভাবে নেয়নি। উনি কিছুদিন আগে দুটি বিষয় বলেছিলেন। একটা বলেছেন যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। উনি হিন্দু ধর্মেতে আছেন, উনি ব্রাহ্মণ পরিবারের, যদিও অনেক ভুলভাল উনি মন্ত্র উচ্চারণ করেন, সেটা আপনি বিভিন্ন পত্রপত্রে দেখেছেন উনি, কিন্তু উনি ব্রাহ্মণ পরিবারে হয়েও হিন্দু ধর্মকে উনি বলেন গন্ধা ধর্ম। যে হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, আর সমস্ত যত মত তত পথ বলে সবাইকে নিয়ে চলার যে মানসিকতা অন্য কোন ধর্মে আছে? না ইসলাম ধর্মে আছে, না খ্রিস্টান ধর্মে আছে। ধরে বলি যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, বাকিটা তোমাদের। ইসলাম তো অনেক বেশি তার মানে প্রোয়েক্টিভ মানে পড়া, তাদের তো যে সহ্যই করতে পারে না। আর ওই ফিরদাদ হাকিম ওই ববি সাহেব কি বলেছিলেন যে এখানকার হিন্দুরা দুর্ভাগ্য যে তারা হিন্দু, তারা মুসলমান হয়ে জন্মায়নি, তাদেরকে মুসলমান করতে হবে। এই ধরনের কথাবার্তা যিনি বলেন, সেটা আপনি মনে করেন যে হিন্দু সমাজে, হিন্দু সংস্কৃতি যারা মেনে চলে, হিন্দু পরম্পরা যারা মেনে চলে, তারা এটাকে ভালো চোখে নেবে? ভালো চোখে নিচ্ছে না। এইবারের দাঁতন বিধানসভাতে বিশেষ করে আমি দেখছি মহিলারা আর পুরুষরা সবাই মিলে ওনারা ঠিক করেছেন যে এবারে পরিবর্তন হবে, আর জবরদস্ত পরিবর্তন হবে। আমি এখানে বেশ ভালো মার্জিনে জিততে চলেছি, এটা আপনাকে আমি আশ্বাস করতে পারি। দিন কয়েক আগে আমরা দেখলাম অমিত শাহজি কলকাতায় এসেছিলেন এবং বিজেপি যে 15টি শপথ নিয়েছে, আমরা সেখানে দেখলাম যে বেকারদের কথা বলা হয়েছে, মহিলাদের কথা বলা হয়েছে, সেখানে শিক্ষা স্বাস্থ্য সব কিছু নিয়ে বলা হয়েছে। বিজেপির এই যে 15টা প্রতিশ্রুতি, সংকল্পপত্র, বা বিজেপি যেটাকে বলছে এবার ভরসাপত্র, ভয় নয় ভরসা করুন, তো এই ভরসাপত্র বা সংকল্পপত্র কতটা আপনার জয়ের ক্ষেত্রে, এটা কতটা আপনার জয়ের পথটা সুচারু করবে?
অনেকটা করবে। তার কারণ হচ্ছে কি যে এক একটা পয়েন্ট যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে কি যে এক তো ৩,০০০ টাকা যে ভাতার কথা বলা হয়েছে, মানে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা ১,৫০০ করে আমাদের মায়েদের দেওয়া হয়, মহিলাদের দেওয়া হয়, সেটা আমরা ৩,০০০ টাকা করবো। তবুও আমি বলছি ব্যক্তিগতভাবে এই ৩,০০০ টাকাটা যথেষ্ট নয়। আমরা এটাকে কি করে কুটির শিল্পের মাধ্যমে লাখপতি দিদির কথা বলছি নাকি? লাখপতি দিদি, হ্যাঁ, কি করে দিদিকে লাখপতি বানানো যায় তার চেষ্টাতে জন্য কুটির উদ্যোগ আমরা নিয়ে আসবো ওখানে। দ্বিতীয়ত স্বাস্থ্য তো এখানে ভেঙে পড়েছে, স্বাস্থ্যের তো এখানে কোনো পরিকাঠামোই নেই। ওই যে প্রাথমিক যে হাসপাতাল, তাতে আপনি কোনো গ্লাভস পাবেন না, কোনো মাস্ক পাবেন না, ওষুধ পাবেন না, কেবল ওই একজন ডাক্তার আর একজন নার্স সেটা নিয়ে চলে। আর এখানে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই। সেই জন্য যারা এখানকার যারা অসুস্থ হয়ে পড়েন, রোগগ্রস্ত হয়ে পড়েন, তারা বেশিরভাগ ক্ষেত্রে উড়িষ্যা রাজ্যে যান, আপনার ভুবনেশ্বর বা কটকে যান ওখানে চিকিৎসা করার জন্য। সেই জন্য এখানে স্বাস্থ্যের তো কোনো পরিকাঠামোই নেই। আর শিক্ষার হাল তো আপনাকে আমি বললাম আগে, শিক্ষার হারে আপনার দেখেছেন চাকরি বিক্রি হচ্ছে, তার কোনো এত পদ খালি হয়ে গেছে। আপনি যে কোনো স্কুলে যদি গিয়ে দেখেন, যতজন পদের শিক্ষক শিক্ষা প্রয়োজন, তার অর্ধেকের কম, 1/3 নিয়ে কাজ চলছে। কি করে পড়াশোনা শিক্ষা ব্যবস্থা ভালো হবে বলুন আমাকে? সেই জন্য শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অর্থনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। আর রাস্তাঘাট উন্নয়ন কিছু নেই। আলো তো দমকা হওয়াতে আলো এখানে তা গ্রামে থাকে না। আমি তো সেটা প্রতিনিয়ত এটা আমি অনুভব করছি গ্রামে থেকে। তারা আপনি উন্নয়ন আর কী করবেন? এছাড়া সরকারের উন্নয়ন করার কি আছে কি? আর শিল্প তো কোনো এখানে নেই। ৬,৬৮৮টি ছোটো বড়ো শিল্প কারখানা এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে বেরিয়ে গেছে। এই শ্রমিকগুলো, এই যে যারা এখানে কাজ করতো, তারা কোথায় খাবে? সেই জন্য আমরা ঠিক করেছি যেখানে আমরা পাট শিল্পকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। শিল্পের আমরা এখানে ভালো ব্যবস্থা করব। শিল্পের জন্য আলাদা একটা আমরা তার পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ওটাকে আমরা তৈরি করব যাতে শিল্পের পরিকাঠামো এখানে তৈরি হোক। আপনি হয়তো জানেন যে স্বাধীনতার পরে শিল্পে এই পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা ছিল, ১ নম্বরে ছিল। শিল্প ছিল, তারপরে শিক্ষা ছিল, আধ্যাত্মিকের ছিল, কৃষ্টি সংস্কৃতি ছিল। বাংলার যে সমস্ত মনীষী যারা ছিলেন, যারা আমাদের বরেণ্য নেতা ছিলেন, তারা বিশ্ববরেণ্য নেতা ছিলেন। আজকে তাদের সমস্ত জিনিস তো হারিয়ে গেছে। বাংলার আজকে রামধনুকে রংধনু করতে হচ্ছে কেন? ও রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এরা কি খুব বোকা ছিলেন যে তারা এটা পরিবর্তন করেননি? আর মমতা ব্যানার্জি কিসের আমাদের সাম্প্রদায়িকতা ভাই? এটা করলে সাম্প্রদায়িকের সঙ্গতি থাকবে না, নাহলে থাকবে না। এই পরিবর্তনের অধিকার তাকে কে দিয়েছে? এগুলো যতগুলো উনি পরিবর্তন করেছেন শিক্ষার ক্ষেত্রে, আমরা ওটাকে পরিবর্তন করব। আর যাতে ছাত্রছাত্রীরা প্রকৃত শিক্ষা পায়, শারীরিক মানসিক শিক্ষা পায়, আর তারা জীবনে যেন প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য আমরা তার পরিকাঠামো তৈরি করব। আর 2020 সালে যে আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় শিক্ষা যে আমাদের ব্যবস্থা যেটা করা হয়েছে, তার মধ্যে অনেক বিষয় আছে যে ছাত্রছাত্রীরা খালি পড়তে যাবে না, পাশাপাশি যে সমস্ত কারখানা আছে, ছোট কারখানা বা কোনো দোকান আছে যেখানে রেডিও রিপেয়ারিং হোক বা মোবাইলের রিপেয়ারিং হোক, সেগুলো যদি ছোটোবেলা থেকে দেখতে শেখে, তাহলে সে আগামী দিনে কেবল সরকারি চাকরি খুঁজবে না, নিজস্ব প্রচেষ্টায় ইলেকট্রিশিয়ান হতে পারবে, মোবাইল রিপেয়ারিংয়ের দোকান করতে পারবে, মোটরসাইকেল রিপেয়ারিংয়ের দোকান করতে পারবে। অনেক বিভিন্ন প্রকারের জিনিস যেটা আছে সেটা নিজ হাতে করে করতে পারবে। সেটা আমার মনে হয় যে আমাদের আগামী দিনে এটা আমরা এই যে প্রতিশ্রুতি দিয়েছি, যেটা শপথ পত্র বা অভয়পত্র যেটা বলেছি, তার প্রতিটি আমরা পালন করব। তার প্রমাণ আরও একটা দিচ্ছি, আমাদের কেন্দ্রীয় যে যোজনা ছিল 370 আমরা অ্যাবলিশ করব, সেটা করেছি আমরা ওই 3 তালাক সেটাও করবো ঠিক করেছিলাম, সেটাও ঠিক করেছি। আমরা রাম মন্দির বানাবো বলেছিলাম। মোদিজি আসার পরে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের 2014 সালে, প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন হয়েছে। বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ, আর তার প্রতিশ্রুতিকে রক্ষা করার দায়িত্ব বিজেপি, সেটা আমরা করবো, নাহলে মোদিজি আমাদের ডান্ডা নিয়ে তাড়া করবে। আপনি বারংবার আপনার কথার মাঝে শিল্পের কথা উঠে আসছে। আপনি নিজেও একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোগপতি। এক্ষেত্রে যখন নতুন সরকার হবে, আপনার কি সেখানে কি ভূমিকা থাকতে পারে, বা আপনি নতুন সরকারকে কি বলবেন যে এই পশ্চিমবঙ্গের শিল্প ব্যবস্থার উন্নতি করতে গেলে কিসের প্রয়োজন আছে এখানে? প্রথমত শিল্পাঞ্চল দরকার, সেটা হয়তো কিছুটা মমতাদি করে রেখেছেন। আমাদের ওটা একটু তার পরিকাঠামো বাড়াতে হবে। কারণ কোনো যদি খালি এলাকা আপনি অ্যাকোয়ার করে রাখলেন তার হবে না। আপনার তাদের রোড চাই,
ইলেকট্রিসিটি চাই, জলের ব্যবস্থা চাই। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলছি। আমি আসামে যাওয়ার আগে আমি 1991 সালে আমি কর্ণাটকে গেছিলাম শিল্প স্থাপনা করার জন্য। আমি যখন একটা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে গেলাম, ওখানে যে ম্যানেজার ছিলেন উনি যখন বললেন যে আমি একটা শিল্প লাগাতে এসেছি বা শিল্প আমি জায়গা খুঁজছি, উনি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠলেন, উনি আমাকে জিভে বসালেন, উনি নিয়ে গেলেন আমাকে, নিয়ে বললেন যে এই প্লট আছে 1 বিঘা প্লট, এটা 2 বিঘা প্লট, এটা 3 বিঘা প্লট, ইলেকট্রিক কানেকশান, রোড, বাউন্ডারি, এভরিথিং ইজ রাইট। বললেন যে ওখানে একটা একটা ব্যাংকের ব্রাঞ্চও করে রেখেছিলেন, যদি লোন লাগে সেটার ব্যবস্থা করে দেবে। এই যে পরিকাঠামো, তাই জন্য কর্ণাটক আজকে দেখুন কতটা এগিয়ে গেছে, আইটি হাব হয়ে গেছে ওখানে। কর্ণাটক আজকে মানে ভালো অবস্থায় আছে আপনার স্টেটে, কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন কী অবস্থা, শিল্পের পরিকাঠামো নেই, তো হবেটা কী করে তাহলে? আর প্রতি বছর খালি লোভ দিলে কি আর শিল্প হয়? শিল্পের পরিকাঠামো চাই, শিল্পের পলিসি চাই, শিল্পে করার পরিবেশ। এখন তো সবাই তোলে। আপনি একটা শিল্প করতে গেলে ইট, বালু, চুন, সুরকি যা কিছু আছে তা তুলতে হবে, তো সেটাই তো পয়সা তার অনেক খরচা হয়ে যাবে। এসব শিল্প করবে কী করে? তো সেই জন্য শিল্পের পরিবেশ নেই। আমরা শিল্পও করব, যা কিছু প্রতিশ্রুতি সব করব আমরা। আরও একটা শিক্ষার সঙ্গে আমি জুড়ে দিই, আমরা যেরকম আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে আইআইটি আছে, আইআইএম আছে, আর আপনার আছে এইমস আছে, সেরকম আমরা উত্তরবঙ্গেও এই 3টি জিনিস আমরা করার কথা আমরা সংকল্প লিখেছি, সেটা আমরা করব। আপনি অনেক সিনিয়র পলিটিশিয়ান, আপনার এই জেলায় বিজেপি কতগুলি আসন পাবে? তৃণমূল থেকে এগিয়ে থাকবে, বা এগিয়ে থাকলে কতগুলো আসন আমরা পাবে? 7টিতে 7টি পাবো পশ্চিম মেদিনীপুরে। একটুখানি আমাদের কষ্ট করতে হবে মেদিনীপুর খড়গপুর লোকালটা নিয়ে, ওখানে আমাদের মাইনরিটি ভাই বোনরা বেশি আছেন, কিন্তু এখন মাইনরিটি ভাই বোনদের একটু মোহভঙ্গ হয়েছে বলে আমার আশা। কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছেন মাইনরিটি যারা নেতৃবর্গ আছেন, তারা বলছেন যে 15 বছর দাদা আমরা তো কিছু পেলাম না। আমি বললাম যে আপনি তো বাকি যে আমাদের রাজ্যে আছে, আমাদের সরকার আছে, আপনাদের প্রতি কোনো অন্যায় অবিচার হচ্ছে? আজকে 25-30 সাল হয়ে গেল আমাদের গুজরাতে, ওখানকার কি মুসলমান নেই? ওখানে কি আপনাদের মাইনরিটি নেই? ওখানে উত্তরপ্রদেশে নেই? আপনারা আমাদের আচ্ছা, আর মোদিজি যে সব প্রকল্প করেছে তার মধ্যে কি আপনার কোথাও বাদ দিয়েছেন? তো তারা ধীরে ধীরে এগুলো বুঝতে পারছে, তাদের আর্থিক কোনো উন্নতি হয়নি, শিক্ষাক্ষেত্রে কোনো উন্নতি হয়নি, পরিবেশগত কোনো উন্নতি হয়নি। তো তারা ধীরে ধীরে বুঝতে পারছে, আর ছেলেমেয়েরা পড়াশোনা করছে এখন তার ওই মৌলবী কথা শুনবে না তো। এখন যে ছেলে পড়াশোনা করছে সে তো তার নিজের বুদ্ধিতেও কথা বলবে। এখন ইয়ং জেনারেশন অফ দ্য মাইনরিটি তারা ধীরে ধীরে বিজেপি মুখী হচ্ছে, আর বিজেপিকে তারা পছন্দ করছে। আমার মনে হচ্ছে এবারে মাইনরিটি থেকেও অনেক ভোট আসবে, সেটা আমরা পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার মুসলমানদের বলা হয় যে তিনি তোষণ করেন বা তিনি ভয় দেখিয়ে রাখতে চান, যে কোনোভাবে তাদের ভোটটা নিতে চান। এই মুসলিম ভোট তো, এটা তো সত্যি যে 1% 2%-এর বেশি বিজেপি পায় না। মুসলিম ভোট ছাড়া বিজেপি কি ক্ষমতায় আসতে পারবে? এবারে 90,000 এসআইআর যে নাম কেটে গেছে, এগুলো কারা? এগুলো সব তো আপনার তৃণমূলেরই ভোটার, ডুপ্লিকেট, আর আপনার রোহিঙ্গিয়া, বাংলাদেশি, আর আপনার যারা মৃত ভোটার ছিল তারাই ছিল। তো 92 যে ভোটার আমাদের থেকে তৃণমূলে যে ভোটের পার্থক্য 44 লক্ষ। তো যদি 92 লক্ষ ভোট কেটে যায় তৃণমূলে, তাহলে আমরা অনায়াসে জিতছি। তা সত্ত্বেও আমরা সব জায়গাতে প্রচার চালাচ্ছি, আমরা চেষ্টা চালাচ্ছি। আমাদের যারা বিধায়কের জন্য যারা প্রার্থী হয়েছেন তারা সবাই অক্লান্ত পরিশ্রম করছেন, সে দার্জিলিং থেকে গঙ্গাসাগর আর ওই কুচবিহার থেকে আমাদের পুরুলিয়া, সবাই চেষ্টা করছেন। আর আমার মনে হয় এবার আমরা 170 থেকে 175টি সিট নিয়ে বিধানসভায় প্রবেশ করব। আগামী দিন আমরা বিধানসভা গঠন করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুলিশকে ব্যবহার করেন ইলেকশনের সময়, এই পুলিশকে অন্য থানায় বদলি করে দিলেও তার যে অ্যাক্টিভিটি তার তো বদল হবে না। বা আইপ্যাক যেভাবে প্রত্যেকবার ইলেকশনে, বিশেষ করে কাউন্টিংয়ের সময় স্ট্রং রুমে অনেক রকমের গড়বড় করে দেয়, তারপরে যখন কাউন্টিং হয় সেই সময় ডিএমদের ভূমিকাও ঠিক থাকে না, সেইগুলো কতটা ওভারকাম করা যাবে? এবারে সেটা পারবে না। এবারে ইলেকশন কমিশন খুব কড়া ব্যবস্থা নিচ্ছে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ, তারা প্রতিজ্ঞাবদ্ধ। জ্ঞানেশ কুমারজি এটা করে দেখাবেন পশ্চিমবঙ্গে এবারে, কারণ যারা প্রকৃত ভোটার তাদেরই ভোটের প্রতিফলন যেন প্রতিনিধিদের হয়। আর আমরা গতকাল আমি গেছিলাম আমাদের এসডিএম কোর্টে গেছিলাম, আমাকে ওই নমিনেশনে যে আমার যে সিম্বল দেওয়ার জন্য আমাকে গেছিলাম, ওখানে উনি বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে কী কী করতে হবে। আমি যেখানে যা শুনলাম, যে বিবরণী দিলেন, এবারে কোনো রকমভাবে কোথাও স্ট্রং রুম
কিছু কারচুপি বা ব্যালট বক্স, ভোটার পরে ব্যালট বক্স এখান থেকে সন্ধ্যাবেলা নিয়ে যাওয়ার পরে যে স্ট্রং রুমে নিয়ে যাওয়া, কোথাও কোনো রকম কারচুপি হওয়ার সম্ভাবনা বিন্দু মাত্র নেই। আর দ্বিতীয়ত এবারে পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে ভোট হচ্ছে না, সুতরাং সব যখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে তো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বডি ক্যামেরা লাগা আছে। এবারে কোনো রকম কারচুপি বা অন্য কোনো উল্টাপাল্টা করার কোনো রকম সুযোগই নেই। সেই জন্য এবারে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। অসংখ্য ধন্যবাদ অজিতবাবু এতটা সময় দেওয়ার জন্য। তিনি দাঁতনের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এতদিন যে অনুন্নয়নের ধারাটা এখানে বয়ে চলেছে 15 বছর ধরে, তিনি নির্বাচিত হওয়ার পর সেটা আর হবে না, এবং তার একটা রোড ম্যাপ আছে এখন থেকেই, যে প্রথম 100 দিন, তারপর 200 দিন, 1 বছর, 5 বছর কি কি কাজ করতে হবে। এবং আমরা আশা রাখছি যে নতুন যে সরকার হবে তাতে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দর্শক, এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।